বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা আজকে আমরা একটু দেরিতে ভিডিও আপলোড করেছি, তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমরা চাইবো যে আপনারা দেখুন ভিডিওটা। কারণ ভারতের সংসদে বিরোধী দলনেতা হিসাবে আজ প্রথম বক্তব্য রাখলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর এই বক্তব্যের প্রতিক্রিয়া কি হতে পারে এবং এই বক্তব্য কোন দিকে যেতে পারে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হবে। তার আগে আমরা বলি যে আমরা যে প্রোগ্রামটা করছিলাম, কেন মুসলমানরা, বাঙালি মুসলিমরা তৃণমূলেরকে সমর্থন দিচ্ছে, তার প্রেক্ষাপট নিয়েই আমরা দুটো পর্ব করেছি। তৃতীয় পর্বটা বাকি আছে, তৃতীয় পর্বটা খুব শীঘ্রই আমরা করব। সেখানে আমরা দেখাবো যে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু আস্তে আস্তে মুসলিমদের কাছে কমে যাচ্ছে। মুসলিমদের কাছ থেকে যে ভোটটা তারা পাচ্ছিল সেটা কমে যাচ্ছে এবং সরে যাচ্ছে সমর্থন। কেন সরে যাচ্ছে সেটাও আমরা ব্যাখ্যা করব আগামী ভিডিওতে। তো যাই হোক, আপনারা আজকে অনেকেই দেখেছেন, নতুন করে আর রাহুল গান্ধীর বক্তব্য বলার জায়গা নেই। রাহুল গান্ধীর বক্তব্য আমরা দেখাতেও পারবো না, কেন ইউটিউবের যে কপিরাইট আইন আছে সেই আইন অনুযায়ী আমরা ওখান থেকে নিয়ে কোনো দীর্ঘ বক্তব্য আমরা শোনাতে পারি না। তাই আমরা যে বক্তব্যটা উনি বলেছেন সেটা নিয়ে আমরা আলোচনাটা করতে পারি। রাহুল গান্ধী আজকে একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। এই ভাষণটা আমি প্রায় দুবার ধরে শুনলাম। 1 ঘন্টা 3 মিনিট তিনি ভাষণ দিয়েছেন সংসদের অভ্যন্তরে, লোকসভায় দাঁড়িয়ে। এই 1 ঘন্টা 3 মিনিটের ভাষণে তিনি যে একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছে সে নিয়ে কোনো সন্দেহ নেই এবং এত সুন্দর বলেছেন। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বক্তব্যের মধ্যে আমরা একটা নতুন একটা দৃঢ়তা লক্ষ্য করেছি এবং একটা নতুন একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। বিজেপির হিন্দুত্বের পাল্টা হিসাবে তিনি যে হিন্দুত্বকে সামনে আনলেন সেটা হয়তো আমার মনে হয় না সেটা নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহরা বা রাজনাথ সিংয়েরা কোনোদিন ভেবেছিলেন। তিনি যেভাবে শিবের, অর্থাৎ হিন্দুদের ধর্মগুরু মানে ধর্মীয় দেবতা, সেই শিবের ছবি তুলে ধরে যেভাবে বললেন, শিবের ত্রিশূলটার ব্যাখ্যা করলেন, কেন বাঁহাতে ত্রিশূল আছে তার ব্যাখ্যা করলেন এবং তিনি বিভিন্ন ধর্মের একটা বার্তা দিয়ে বললেন সব ধর্মের একটা কথাই হচ্ছে ডরমাত, অর্থাৎ ভয় করবে না, ভয় পাবে না আর ভয় পাবে না, কারো প্রতি কারো জিনিস দেখে ভয় পাবেন না। এই কথা তিনি বারবার বললেন এবং অযোধ্যা নিয়েও তিনি বললেন যে অযোধ্যায় আপনি কেন হারলেন, এত সুন্দর একটা রাম মন্দির তৈরি করেছেন, তারপরেও আপনাকে এলাকার মানুষ কেন হারিয়ে দিলেন, তার ব্যাখ্যা উনি দিয়েছেন যে কিভাবে অযোধ্যার মানুষকে আপনি শোষণ করেছেন, কিভাবে অযোধ্যার মানুষকে আপনি বঞ্চিত করেছেন, তাদের সেখানকারের দোকান ভেঙে দিয়েছেন, সেখানকার মানুষের বাসিন্দাদের বাড়ি ভেঙে দিয়েছেন, ঘর ভেঙে দিয়েছেন, উন্নয়নের নাম করে মসজিদ ভেঙেছেন, দরগা ভেঙে, যদিও এই কথাগুলো বলেন যেটা আমরা জানি সেটা বলছি, কিন্তু তিনি বলেছেন খুব সুন্দরভাবে। তিনি বলেছেন এদেশের সংখ্যালঘুরা অত্যাচার হচ্ছে, মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে। তিনি বলেছেন আজ সংসদে দাঁড়িয়ে একজন কমপ্লিট বিরোধী দলনেতার যা যা বলার কর্তব্য তিনি সবটাই আজকে সংসদে দাঁড়িয়ে বলেছেন। তার এই বলার মধ্যে আমি যদিও ফিরোজ গান্ধীর বক্তব্য শুনিনি, অর্থাৎ ইন্দিরা গান্ধীর যিনি স্বামী ছিলেন, সেই ফিরোজ গান্ধীর বক্তব্য আমাদের শোনার সৌভাগ্য হয়নি, কিন্তু বিষয়টা হচ্ছে যে ফিরোজ গান্ধীর বক্তব্য তিনি যে দিয়েছিলেন সংসদে, সেই বক্তব্য পড়ার সৌভাগ্য, তিনি কি বলেছিলেন সেটা পড়ার সৌভাগ্য হয়েছিল। সেই জন্য আমরা বলতে পারি ফিরোজ গান্ধীর অনুকরণীয়, ফিরোজ গান্ধীর একটা প্রতিমূর্তি যেন আজকে রাহুল গান্ধীর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ রাহুল গান্ধীর যে ঠাকুর দাদা, তার প্রতিমূর্তি রাজীব গান্ধীর স্টাইলে কথা বলছেন না রাহুল গান্ধী কথা বলছেন সরাসরি, হয় ঠাকুমা নাহলে ঠাকুর দাদার উপরে কথা বলছেন। অর্থাৎ দাদুর যে প্রতিচ্ছবি আমরা দেখেছিলাম, তিনি যেভাবে জওহরলাল নেহরুর মুখের উপরে বলেছিলেন যে আপনি দুর্নীতিগ্রস্ত, আপনার মন্ত্রী দুর্নীতি করেছেন, মানে আপনার অর্থমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, মানে আপনি না তাকে সরান তাহলে আপনিও তার সঙ্গে যুক্ত আছেন। এই কথাটা তিনি দৃঢ়তার সঙ্গে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এবং নেহেরু সে কথাটা শুনেছিলেন। যাই হোক, আমরা তার প্রতিচ্ছবি দেখলাম। তিনি কি বললেন আজকে রাহুল গান্ধী, আমরা একটু সংক্ষেপে সেই বিষয়গুলো ছুঁয়ে যাই।
অর্থাৎ প্রথমে তিনি বললেন বিভিন্ন ধর্মের সমন্বয়ের কথা, তারপর তিনি যে কথা বললেন যে যারা হিন্দু বলে দাবি করছেন তারা হিংসা করছে, অর্থাৎ তিনি বিজেপিকে বলতে চাইলেন। এবং সেই নিয়ে বেশ কিছুক্ষণ ধরে সংসদ অচল হলো, সংসদের কাজ করতে দেওয়া হলো না, বিজেপির লোকেরা হৈ হৈ করতে শুরু করলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়ে বললেন এই সমস্ত জাতিকে অপমান করছে, গুরুতর বিষয় এটা। অমিত শাহ বললেন, কিন্তু বিষয়টি হচ্ছে তিনি যখন বললেন আমি সমস্ত দেশকে বলিনি, আমি নরেন্দ্র মোদীকে বলেছি, আমি বিজেপিকে বলেছি যে আপনারা নফরত ছড়াচ্ছেন, আপনারা গোটা দেশ জুড়ে বিদ্বেষ ছড়াচ্ছেন, তখন কিন্তু বিজেপি শিবির নিশ্চুপ হয়ে গেছে এবং চেপে গেছে। রাহুল গান্ধীর যে এই যে প্রতিক্রিয়া, রাহুল গান্ধী যে সাহসের সঙ্গে লোকসভায় দাঁড়িয়ে বললেন এই কথাটা, সেটা তার জন্য তাকে অবশ্যই তার কুর্নিশ জানাতে হবে এবং ইতিহাসের পাতায় এই কথাটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি যা বলে গেলেন আজকে। এরপরে তিনি কি করলেন? এরপরে তিনি রাম মন্দির নির্মাণ, রাম মন্দির যেখানে আছে অযোধ্যায় কেন বিজেপি হেরে গেল, কিভাবে মানুষকে শোষণ করেছে, বঞ্চনা করেছে, মানুষের অত্যাচার করে, তার একটা বিবরণ তিনি দিলেন। তারপরে আমরা দেখলাম তিনি এবার মূল স্রোতে এলেন। তিনি ব্যাখ্যা দিলেন যে আমি আজকে ধর্মের বিষয়ে কথা বলতাম না, যেহেতু আমাদের স্পিকার বলে দিয়েছেন যে রাষ্ট্রপতির ভাষণের উপরেই কথা বলতে হবে, তারই উপরে কথা আমি বলতাম। কিন্তু এর আগে অনুরাগ ঠাকুর বলে এক নেতা, বিজেপি সাংসদ, তিনি রাম মন্দির টেনে এনেছেন, তিনি টেনে নিয়ে এসছেন ধর্মীয় প্রসঙ্গ, হিন্দু ধর্মের কথা টেনে এসছে, তাই আমি ধর্মের কথা বললাম। রাহুল গান্ধী আজকে সংসদে দাঁড়িয়ে স্পিকারকে কথাটা শোনালেন, স্পিকার চুপ করে গেলেন। খুব কায়দা করে শিবের ছবিটা তুলে ধরার চেষ্টা করলেন, স্পিকার বাধা দিলেন। উনি বললেন তাহলে শিবের ছবি দেখানো যাবে না, বলুন। এই যে মানে কি বলবো, ওই বিষে ক্ষয় করার চেষ্টা, অর্থাৎ একবার বলুক বিজেপির এমপি তথা স্পিকার যে শিবের ছবি দেখানো যাবে না, তাহলে সেটা নিয়ে একটা হইচই করা যাবে, কিন্তু উনি বললেন কারো ছবি দেখানো যাবে না। যাই হোক, এরপরে উনি এলেন মূল জায়গায়। অগ্নিবীর প্রকল্পের কথা বলতে গিয়ে পাঞ্জাবের একটি ঘটনা, পাঞ্জাবের একজন অগ্নিবীরের মৃত্যুকে কেন তাকে শহীদের মর্যাদা দিল না কেন্দ্রীয় সরকার, সে নিয়ে তিনি যখন প্রশ্ন করলেন, তখন প্রচণ্ড অস্বস্তিতে পড়ল বিজেপি নেতারা, এবং কি রাজনাথ সিংকেও মন্তব্য করতে হলো যে অগ্নিবীর প্রকল্প। তখন শেষ পর্যন্ত রাহুল গান্ধী একটা কথা বলেছেন যে অগ্নিবীর প্রকল্প আপনাদের ভালো লাগতে পারে, আমাদের ভালো লাগবে না। আপনি বলছেন ভালো, আমি বলছি খারাপ, আর অগ্নিবীর যারা হয়েছে তারাই জানেন প্রকৃত অর্থে কি হয়েছে। আমি ঠিক বলছি না আপনি ঠিক বলছেন। এরপরে তিনি এলেন অগ্নিবীরের পরে তিনি এলেন জম্মু কাশ্মীর দিয়ে। জম্মু আপনার রাজত্বেই একটা স্টেটকে, রাজ্যকে ভেঙে দিয়ে 3টে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হলো, এবং খুব দুঃখের সঙ্গে তিনি বললেন এই ঘটনা স্বাধীনতার পর ঘটেনি। মণিপুর নিয়ে বললেন, মণিপুরের জন্য ঘটনায় লজ্জা পাওয়া উচিত। প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে তিনি বললেন যে ঘটনার জন্য লজ্জা পাওয়া উচিত। নিশ্চুপ হয়ে গেল বিরোধী শাসক দলের নেতারা, একটা কথা বলতেও তারা পারলেন না, অন্তত মণিপুর নিয়ে। তারপরে এলেন কৃষক সমাজের দুঃখ নিয়ে। কৃষকদের আপনি জঙ্গি বলেছেন, কৃষক আন্দোলনকে আপনি কটাক্ষ করেছেন, কৃষকদের স্বার্থে কোনো বিল আনেননি। যে বিলটা আপনি এনেছিলেন, বলছিলেন কৃষকের ফায়দা হবে, সেই বিলটা আসলে আদানি আম্বানিদের স্বার্থে। তার আগে অবশ্য আরেকটা কথাও বলেছেন, সেটা হচ্ছে এই নোটবন্দি। নোটবন্দি নিয়ে বলতে গিয়ে মানে তথাকথিত নরেন্দ্র মোদীর সেই বিখ্যাত উক্তি, পরমাত্মা আমাকে পাঠিয়েছে পৃথিবীতে, আমি বায়োলজিক্যাল নয়, আমি হচ্ছি বায়োলজিক্যাল নয়, আমি পরমাত্মা আমাকে এখানে পাঠিয়েছেন। সেই কথাটা খুব কটাক্ষের সুরে উল্লেখ করে রাহুল গান্ধী বললেন হয়তো ওনাকে রাতের বেলা বা 8টার সময় একটা মেসেজ পাঠিয়েছেন, ভগবান মেসেজ পাঠিয়ে বলেছেন তুমি তো আমার আত্মার অংশ, তুমি এবার একটা সিদ্ধান্ত নাও, সমস্ত নোটকে বন্দি করে দাও, সমস্ত নোট তুমি তুলে নাও। এর ফলে বেকারত্ব বেড়েছে, এর ফলে সাধারণ মানুষের মধ্যে ক্রয় ক্ষমতা কমেছে, এর ফলে নোটবন্দি আর জিএসটির ফলে ক্ষুদ্র মাঝারি শিল্প ধ্বংস হয়ে গেছে বলে তিনি বর্ণনা দিলেন। তিনি একই সঙ্গে বললেন যে এটা একটা দেশের পক্ষে একটা বিরাট
ক্ষতিকর বলে তার মনে হয়েছে। তিনি আবার একটা ইন্ডিকেট করলেন যে আমি অনেক ভেবেচিন্তে দেখলাম এই নোটবন্দিটা করা হয়েছিল আদানি এবং আম্বানিদের স্বার্থে। আবার আদানি আম্বানিকে তিনি পার্লামেন্টে নিয়ে এলেন। পরে কৃষকদের কথা বললেন, কৃষকদের কথা বলে কৃষকদের যখন কথা বললেন, কৃষকদিকে তিনি জঙ্গি বলেছেন, যে কথাগুলো বিজেপি নেতারা বলেছিলেন সেটা উল্লেখ করলেন। এবং কৃষক সমাজ তাদের কথা শুনছেন না আপনারা, তাদের জন্য এমএসপি অর্থাৎ এমএসপি ঘোষণা করছেন না, তা লিগালাইজ করছেন না এমএসপিকে, কেন করছেন না সে প্রশ্ন তুললেন। এ প্রশ্ন তুলতে তুলতে নিট প্রসঙ্গে এলেন, অর্থাৎ নিট পরীক্ষা। উনি বললেন নিট বর্তমানে নিট কোনো প্রফেশনাল এক্সামিনেশন নয়, অর্থাৎ পেশাদারি কোনো পরীক্ষা নয়, এটা হচ্ছে বাণিজ্যিক পরীক্ষা, কমার্শিয়াল এক্সামিনেশন বলে তিনি উল্লেখ করলেন। এক কথায় আজকে সংসদে দাঁড়িয়ে তিনি যে কথাগুলো বলে গেলেন সেই কথাগুলো ইতিহাস হয়ে থেকে যাবে বাংলার রাজনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে, দেশের রাজনীতিতে, ইতিহাসের পাতায় স্থান পেয়ে যাবে। 10 বছর ধরে আমাদের দেশ বিরোধী দলনেতা শূন্য ছিল, অর্থাৎ এই 10 বছর কোনো বিরোধী দলনেতা সংসদে ভাষণ দেওয়ার সুযোগ পায়নি। এই প্রথম বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধী বক্তব্য রাখতে উঠে যেভাবে সমগ্র দেশের মানুষের নজর কাড়লেন এবং যে ভাষায় তিনি বললেন যে ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের চিরন্তন যে সংস্কৃতি রয়েছে তা হচ্ছে সত্য, সাহস এবং ভয়মুক্ত ভারত করার, সেটা আমাদেরকে করতে হবে। এবং তিনি যে ভাষায় বললেন, আর হয়তো বিজেপি নেতারা রাহুল গান্ধীকে ওই হিন্দুত্বের সংজ্ঞা নিয়ে চেপে ধরেছেন, বলেছেন, রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন, রাহুল গান্ধীকে হিন্দু বিরোধী বলে চিহ্নিত করার চেষ্টা করা হবে। কিন্তু মনে রাখবেন, খুব সহজ কথাটাই বলে দিই, যে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ এর পরে যদি রাহুল গান্ধীকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করে এবং মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করে তার বিরুদ্ধে, যেমন আজকে প্রধানমন্ত্রী বললেন, খুব সাংঘাতিক কথা বলেছেন রাহুল গান্ধী, অতএব রাহুল গান্ধীর বিরুদ্ধে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। কিন্তু রাহুল গান্ধী যে কথাটা বলেছেন সেটা তো খুব স্পষ্ট করেই বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচারে বলেছেন মুসলমান মঙ্গলসূত্রের গল্প বলেছেন। তিনি বলেছেন আমি এই করব, মুসলমানদের ওই করে দেবো। তিনি বলেছেন একটা হিন্দুর বাড়িতে যে দুটো মোষ থাকে, একটা মোষ নিয়ে চলে যাবে মুসলমানরা, কংগ্রেস দিয়ে দিবে। সেখানে তিনি নফরতের কথা বলেছেন, বিদ্বেষের কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে বলেছেন, লোকসভা নির্বাচনের ভাষণে। তাহলে সে কথাগুলো নতুন করে পার্লামেন্টে দাঁড়িয়ে যে কথাগুলো আজকে বললেন রাহুল গান্ধী, নিঃসন্দেহে তা ইতিহাস হয়ে থাকবে। আমার বক্তব্য হচ্ছে, এরপরে যদি রাহুল গান্ধীকে হিন্দু বিরোধী বলে চিহ্নিত করা হয় তাতে ক্ষতি হবে কিন্তু বিজেপির, এটা মাথায় রাখতে হবে। বিজেপি যত রাহুল গান্ধীকে এরপর থেকে আক্রমণ করতে যাবে ততই বিজেপির আরও বেশি সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে। একথা খুব স্পষ্ট করে বলা যায়, রাহুল গান্ধীকে আগামী দিনে আর কারো আটকানোর ক্ষমতা নেই। তিনি যেমন আজকে সংসদে দাঁড়িয়ে মোদীকে চ্যালেঞ্জ করে বলেছেন, লিখে নিন গুজরাট আগামীবার আমি পাবো, তেমনি আমরাও বলতে পারি আগামী ইলেকশনে, লোকসভা ইলেকশনে এই দেশের দায়িত্বে প্রধানমন্ত্রী হতে পারেন রাহুল গান্ধী। এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেই বার্তাই তিনি দিলেন, গরিব মানুষের বার্তা দিলেন, সংখ্যালঘুদের বার্তা দিলেন, ধর্মীয় সহিষ্ণুতার বার্তা দিলেন, হিন্দু ধর্মের স্বীকৃতির বার্তা দিলেন, হিন্দু ধর্মের উপাসকের বার্তা দিলেন কৃষকের, শ্রমিকের, অগ্নিবীরের, নিট পরীক্ষার্থীদের এবং বেকারদের হয়ে তিনি কথা বললেন। এক কথায় কথা বললেন হেমন্ত সোরেনের হয়ে, কথা বললেন অরবিন্দ কেজরিওয়ালের হয়ে। এক কথায় বলা যেতে পারে, একজন সফলতম বিরোধী দলনেতা যে কাজ করতে পারেন রাহুল গান্ধী আজ লোকসভায় দাঁড়িয়ে সেই কথাগুলোই বলে গেলেন। এখানেই রাহুলের সাফল্য। রাহুলের সাফল্যকে আটকাতে গেলে, রাহুলকে যদি আক্রমণ করতে যায় বিজেপি, ক্ষতি হবে বিজেপিরই। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।